বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। নির্বাচন পরবর্তী সহিংসতায় উত্তপ্ত ভারতের পশ্চিমবঙ্গ। তৃণমূল কংগ্রেসের অফিস ও নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ভাঙচুর। ফল ঘোষণার পর থেকে দুপক্ষের অন্তত 4 জন নিহত। পদত্যাগ না করলেও বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রিত্ব হারাবেন মমতা। সরকার গঠনের 45 দিনের মধ্যেই বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে জমি বরাদ্দ দেবে বিজেপি। তেহরানের সাথে আলোচনায় অগ্রগতির দাবি যুক্তরাষ্ট্রের। হরমুজে অভিযান স্থগিত ঘোষণা। ট্রাম্পের চীন সফরের আগ মুহূর্তে বেইজিং গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। নির্বাচন পরবর্তী সংঘাত সহিংসতায় এখন উত্তপ্ত ভারতের পশ্চিমবঙ্গ। বাড়ছে হতাহতের সংখ্যা। জয়ের পর বিভিন্ন স্থানে হামলা ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। আক্রান্ত হয়েছে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস আর নেতাকর্মীদের বাড়িঘর। দুই দলের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। ফলাফল ঘোষণার পর থেকে হত্যাকাণ্ডের শিকার কমপক্ষে 4 জন। সহিংসতা ঠেকাতে গিয়ে আহত হয়েছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরাও। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর তৃণমূল কংগ্রেসের এই কার্যালয়ে জড়ো হন বিজেপি সমর্থকরা। সদল বলে দখলে নেওয়া হয় তৃণমূলের এই পার্টি অফিস। দাবি ওঠে কার্যালয়ের নাম বদলের। ছিল বিকাশ ভবন ছিল, এখন আমরা রাম ভবন করতে চাই। আমরা এটাকে দখল করে আজকের সমস্ত ফ্ল্যাগ ছুঁড়ে ফেলে দিয়ে আমরা তালা চাবি মেরেছি। সোমবার ফলাফল প্রকাশের পর থেকেই কলকাতা, কোচবিহার, হাওড়া ও মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ করে বিজেপি সমর্থকরা। দলটির নেতাকর্মীদের বাড়িতেও হামলা হয়। বিভিন্ন এলাকায় মোটর বাইক নিয়ে রোড শো করে হুমকি ধামকি দেওয়ার অভিযোগও ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। অত্যুৎসাহী মানুষের মধ্যে কিছু দুষ্কৃতী ঢুকে বিভিন্ন জায়গায়, যাদের সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনো যোগাযোগ, বিভিন্ন জায়গায় ঢুকে এইরকম পার্টি অফিস ভাঙচুর, পার্টি অফিস দখল, এইসব জিনিস করছে। আমাদের মাননীয় সভাপতি শ্রমিক ভট্টাচার্য অলরেডি বলে দিয়েছেন যে আমরা ভারতীয় জনতা পার্টি এই ধরনের কোনো কার্যকলাপের সাথে যুক্ত থাকব না, ওটা আমাদের কাছে আদেশ। এদিকে বাংলাদেশের সীমান্তবর্তী বসিরহাটে বিজেপি তৃণমূলের সহিংসতা ঠেকাতে গিয়ে থানার ওসি সহ 3 পুলিশ কর্মী এবং 2 জন সেনা সদস্য গুলিবিদ্ধ হন। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, নির্বাচনে জয়ের পরই এমন সহিংসতা চালাচ্ছে বিজেপি। বিজেপির পাল্টা অভিযোগ, নির্বাচনে হেরে বিজেপির বদনাম করতে অপচেষ্টা চালাচ্ছে তৃণমূল। আইন শৃঙ্খলা বাহিনীর দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য জুড়ে 6 শতাধিক মানুষকে আটক করেছে পুলিশ। যে কোনো মূল্যে সহিংসতা বন্ধের আশ্বাসও দিয়েছে। আমি সবাইকে আপিল করব যে আপনারা শান্তি ব্যবস্থা বুঝিয়ে রাখবেন এবং রিমান্ড মঙ্গলিং হবে, বিভিন্ন রকম গল্প গুজব উঠবে, ওগুলো কাম দেবেন না। যদি কোনো সমস্যা হয় আপনি পুলিশকে যেরকম ভোটের দিন আমরা অনেক কল পেয়েছি ওইরকমই কল করবেন। নির্বাচন পরবর্তী সহিংসতায় বিজেপি তৃণমূল উভয় দলের একাধিক কর্মী নিহতের খবর সামনে এসেছে। 24 ঘন্টায় কলকাতাতেই হত্যাকাণ্ডের শিকার কমপক্ষে 4 জন। মুখ্যমন্ত্রী নির্ধারণে নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠক করতে আজ রাতেই পশ্চিমবঙ্গ যাচ্ছেন বিজেপির কেন্দ্রীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্য বিধানসভায় বিজেপির পরিষদীয় দলনেতা বাছাইয়ের মূল পর্যবেক্ষক তিনি। সহকারী পর্যবেক্ষকের দায়িত্ব পেয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। দলের রেওয়াজ অনুযায়ী কোন রাজ্যে নির্বাচনের পর পরিষদীয় দলনেতা বাছাইয়ে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের পাঠায় বিজেপি। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিধানসভায় এতদিন বিরোধী ভূমিকায় থাকা বিজেপি এখন আসতে যাচ্ছে সরকারে। সেক্ষেত্রে নতুন মুখ্যমন্ত্রী হবেন বিধানসভায় শাসক দলের পরিষদীয় দলনেতা। অর্থাৎ এইবারের বৈঠকে শুধু পরিষদীয় দলনেতা নন, একই সাথে ঘোষিত হবে নতুন মুখ্যমন্ত্রীর নামও। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদ থেকে মমতা ব্যানার্জি পদত্যাগ না করার ঘোষণা দিয়েছেন। তাহলে কেমন হবে রাজ্যটির নতুন সরকার গঠন প্রক্রিয়া? বিশেষজ্ঞরা বলছেন সাংবিধানিক সংকট তৈরির সুযোগ নেই, কারণ বৃহস্পতিবারই শেষ হবে পশ্চিমবঙ্গ বিধানসভার মেয়াদ। না চাইলেও সেই দিনই মুখ্যমন্ত্রিত্ব হারাতে হবে মমতা ব্যানার্জিকে। পরবর্তী সরকার গঠনের আগ পর্যন্ত দায়িত্ব পালন করবেন রাজ্যপাল। বিধানসভা নির্বাচনের ফলাফল স্পষ্ট হওয়ার পরই আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল মমতা ব্যানার্জির প্রতিক্রিয়া ঘিরে। শুরুতেই বিজয়ী বিজেপির বিরুদ্ধে লুটপাটের অভিযোগ তোলেন তৃণমূল কংগ্রেস নেত্রী। 100টা সিট লুট করেছে, 100টা more than 100 seats they looted and cheated, and this election commission is a BJP commission.
একদিনের মাথায় বললেন পদ ছাড়বেন না তিনি। অভিযোগ জোর করে হারিয়ে দেয়া হয়েছে তাকে। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। নাও অলসো আই ওয়ান্ট টু সে দ্যাট উই ডিডন্ট লুজ দ্য ইলেকশন। যদিও রীতি হলো নির্বাচনের ফল নিশ্চিতের পর লোকভবনে গিয়ে রাজ্যপালের হাতে ইস্তফাপত্র তুলে দেন বিদায়ী মুখ্যমন্ত্রী। এর আগে ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত সবাই অনুসরণ করেছেন সেই রীতি। ভোটে হেরে যাওয়ার পরও পদত্যাগ না করার নজির নেই দেশটিতে। এবার মমতা যদি সত্যি এমন নজির তৈরি করেন তাহলে কি হবে? কি বলছে ভারতের সংবিধান? নতুন সরকার শপথ নেয়ার আগ পর্যন্ত রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে মধ্যবর্তী সময়ের জন্য তত্ত্বাবধান করেন রাজ্যপাল। এই সময়টি আসলে 2-1 দিনের বেশি হয় না। অনেক ক্ষেত্রে বিদায়ী মুখ্যমন্ত্রীকেই কাজ চালানোর অনুরোধ করেন রাজ্যপাল। বড় সংকট হলে রাষ্ট্রপতির শাসন জারি করার নিয়মও রয়েছে। কিন্তু মমতা পদত্যাগ না করলেও কোনো সংকট তৈরি হবে না, কারণ মাত্র একদিন পর বৃহস্পতিবারই মেয়াদ শেষ হবে পশ্চিমবঙ্গ বিধানসভার। ইস্তফা না দিলেও নিয়ম অনুযায়ী ওই দিনই শেষ হবে মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী পদের মেয়াদ। আর রাজ্যপালের সঙ্গে দেখা করে ইস্তফা দেওয়াটা মূলত বাধ্যতামূলক নয়, বরং সাংবিধানিক শিষ্টাচার। তাই তৃণমূল নেত্রীর স্বাভাবিক প্রক্রিয়ায় গদি ছাড়তে না চাইলেও তার কোনো প্রভাব পড়বে না নতুন সরকার গঠনে। বিজেপি মুখ্যমন্ত্রী পদের জন্য নাম চূড়ান্ত করলে তিনিই রাজ্যপালের কাছে গিয়ে সরকার গঠনের আনুষ্ঠানিক আবেদন জানাবেন। এরপর হবে শপথ গ্রহণ। পশ্চিমবঙ্গে সরকার গঠনের 45 দিনের মধ্যেই বাংলাদেশ ভারত সীমান্তে বেড়া নির্মাণে জমি বরাদ্দ দেবে বিজেপি। নাম প্রকাশে অনিচ্ছুক বিজেপির এক নেতার বরাতে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। সূত্রের দাবি, 1 দশক ধরে কেন্দ্রশাসিত বিজেপির বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নে বাধা হয়েছিল তৃণমূল কংগ্রেস। এবার কেন্দ্রে এবং রাজ্যে একই সরকার থাকায় অপূর্ণ লক্ষ্যগুলোকে বাস্তবায়ন করবে দলটি। পশ্চিমবাংলায় অবাধ বিচরণ থাকবে কেন্দ্রীয় সংস্থাগুলোর। 1 দশক ধরে পশ্চিমবঙ্গের মসনদ দখলে উঠে পড়ে লেগেছিল ভারতীয় জনতা পার্টি বিজেপি। গেরুয়া ঝড়ের তাণ্ডবে যখন তছনছ তৃণমূল, বাংলায় তখন পদ্মফুলের জয় জয়কার। এমন বিজয় উল্লাসের কারণটাও অবশ্য স্পষ্ট। তৃণমূলের 1.5 দশকের শাসনে পদে পদে বাধার সম্মুখীন হতে হয়েছে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপিকে। 2021 সালে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকায় বিএসএফের কার্যপরিধি 15 কিলোমিটার থেকে বাড়িয়ে 50 কিলোমিটার করার প্রস্তাব দিয়েছিল মোদী সরকার। তবে একে পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ বিষয়ে কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করে প্রস্তাব মানতে অস্বীকৃতি জানিয়েছিল ক্ষমতাসীন তৃণমূল সরকার। বিতর্কিত সিএএ আর এনআরসি আইন নিয়েও তৈরি হয় তুমুল বিরোধ। কেন্দ্র সরকার সিএএ কার্যকরের নিয়ম জারি করলেও বাস্তবায়ন হতে দেননি বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ফলে বিজেপির তথাকথিত অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্তকরণ প্রক্রিয়া থমকে যায়। এছাড়া খড়গাগড় বিস্ফোরণ থেকে শুরু করে ভূপতিনগর বিস্ফোরণের মতো একাধিক ঘটনা তদন্ত নিয়েও বাড়ে টানাপোড়েন। এসব ঘটনা তদন্তে রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতারও অভিযোগ আনে কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলো। 21 সালের বিধানসভা, 23-এর পঞ্চায়েত ও 24-এর লোকসভা নির্বাচনে স্পর্শকাতর কেন্দ্রগুলোতে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন নিয়েও তুঙ্গে ওঠে উভয় পক্ষের বিরোধ। তবে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর দ্রুতই পরিস্থিতি বদলে যাবে। বিজেপি নেতাদের বরাতে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সরকার গঠনের 45 দিনের মধ্যেই সীমান্তে বেড়া নির্মাণের জন্য জমি বরাদ্দ দেবে নবগঠিত বিজেপি সরকার। ভারত বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ শূন্যে নামিয়ে আনতেই এমন পদক্ষেপ নেবে গেরুয়া শিবির। বিজেপি নেতারা বলছেন, বিএসএফ ও পুলিশের যৌথ অভিযান জোরদারের পাশাপাশি কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলোকে স্বাধীনভাবে কাজ করার সুযোগও দেবে মোদী সরকার। মধ্যপ্রাচ্যের সংকটে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা দিতে প্রায় $2 বিলিয়ন ক্রেডিট গ্যারান্টি দিল ভারত। মঙ্গলবার 181 বিলিয়ন রুপির এই প্রোগ্রাম অনুমোদন দেয় মন্ত্রিসভা। যুদ্ধের কারণে বেতন ভাতা কিংবা ঋণ পরিশোধে বিড়ম্বনায় পড়া উদ্যোক্তাদের জন্য সাজানো হয়েছে এই স্কিম। নাম দেওয়া হয়েছে ইমার্জেন্সি ক্রেডিট লাইন গ্যারান্টি স্কিম 5.0। মূলত যোগ্য ঋণ গ্রহীতাদের অতিরিক্ত সহায়তা প্রদান করা হবে। ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজদের জন্য শতভাগ এবং অন্যান্য প্রতিষ্ঠান ও বিমান খাতের জন্য 90% গ্যারান্টি দেবে সরকার, যা ন্যাশনাল ক্রেডিট গ্যারান্টি ট্রাস্টেড কোম্পানি লিমিটেডের মাধ্যমে পরিচালিত হবে। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধ ঘিরে ভারতের টেক্সটাইল ও গ্লাস ব্যবসায় ব্যাপক ধস নামে।
এটি সকল স্কিমের মধ্যে বৃহত্তম। বিশ্ব যখন বিকল্প সাপ্লাই চেইন খুঁজছে, তখন আমাদের মাঝারি শিল্প, উৎপাদক ও রফতানিকারকরা যদি ভালো সহায়তা পান, তাহলে তারা বিশ্বে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হবেন। এই উদ্দেশ্যকে মাথায় রেখে প্রকল্পটি এত বড় করে তৈরি করা হয়েছে, যার মোট সহায়তার পরিমাণ $26.77 বিলিয়ন। ভারতের পাঞ্জাবে পৃথক দুটি বিস্ফোরণের ঘটনায় রাজ্য জুড়ে ছড়িয়েছে আতঙ্ক। মঙ্গলবার স্থানীয় সময় রাত 8টার দিকে জলন্ধর শহরে প্রথম বিস্ফোরণ হয়। বিএসএফ হেডকোয়ার্টার্সের প্রধান ফটকের সামনে পার্ক করে রাখা স্কুটারে আগুন লাগে। বিস্ফোরণের বিকট আওয়াজও শোনা যায়। এর ঘণ্টাখানেক পরই অমৃতসরে খাসা সেনানিবাসের সামনে আরও একটি বিস্ফোরণ ঘটে। খবর পাওয়ার মাত্র ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ ও সেনা সদস্যরা। মোতায়েন করা হয় বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট এবং ফরেনসিক বিভাগের কর্মীদের। ঘটনার কারণ এবং হামলাকারীদের উদ্দেশ্য জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। মাঝ সমুদ্রে আটকা পড়া 6 ভারতীয় নাবিককে উদ্ধার করল পাকিস্তানের নৌবাহিনী। আরব সাগরে যান্ত্রিক ত্রুটির কারণে বিপদে পড়া একটি বাণিজ্যিক জাহাজের ডিস্ট্রেস কল পেয়ে এই উদ্ধার অভিযান চালানো হয়। এমভি গৌতম নামের ওই জাহাজটিতে 6 জন ভারতীয় এবং 1 জন ইন্দোনেশিয়ান নাবিক ছিলেন। তাদের সবাইকে উদ্ধারের পর জরুরি সহায়তা দেওয়া হয়। ওমান থেকে ভারত যাওয়ার পথে মাঝ সমুদ্রে নৌযানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ সময় সহায়তার জন্য ডিস্ট্রেস কল দিলে একটি জাহাজ পাঠায় পাকিস্তান নৌবাহিনী। পরে নাবিকদের উদ্ধার করে তাদের খাদ্য চিকিৎসা সহায়তা দেওয়া হয়। সমগ্র অভিযানের একটি ভিডিও প্রকাশ করেছে পাকিস্তান। ইরানের সাথে আলোচনায় অগ্রগতির দাবি করে প্রজেক্ট ফ্রিডম স্থগিতের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, পাকিস্তানের অনুরোধেই নিয়েছেন এমন সিদ্ধান্ত। তবে এর মাঝে কেশম দ্বীপে গোয়েন্দা ড্রোন ঠেকানোর দাবি করেছে তেহরান। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের আগেই বেইজিংয়ের সাথে আলোচনায় বসেছে ইরান। চীনের মাটিতে পা রাখলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের ঠিক আগেই বেইজিং এর সাথে আলোচনার টেবিলে তেহরান। বেশ জটিল কূটনৈতিক পরিস্থিতিতে এ বৈঠকে বসছে চীন। একদিকে ওয়াশিংটনের চাওয়া হরমুজ প্রণালী খুলে দিতে তেহরানের উপর চাপ দেবে বেইজিং। অন্যদিকে মার্কিন চাপে চীন যাতে কোনো ধরনের ছাড় দিতে রাজি না হয় তা নিশ্চিতের চেষ্টা করবে ইরান। শুরু থেকেই ইরানের বন্দরে মার্কিন অবরোধের সমালোচনা করে আসছে বেইজিং। তবে সম্প্রতি হরমুজ প্রণালী ইস্যুতে তেহরানের ওপরও বেশ বিরক্ত তারা। তাই বৈঠকের কেন্দ্রে রয়েছে দুটি মূল বিষয়: যুক্তরাষ্ট্রের সাথে ইরানের যুদ্ধবিরতি টিকিয়ে রাখা এবং পুনরায় হরমুজ প্রণালী খুলে দেয়া। আরাকচির চীন সফর নিয়ে আত্মবিশ্বাসী মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বলেন, নিজ স্বার্থেই হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে চাপ দেবে বেইজিং। আশা করি চীন তাদের উচিত বার্তাই দেবে। হরমুজ প্রণালীতে ইরানের কর্মকাণ্ড তাদেরকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করছে। তারাই এখানে খলনায়ক। জাহাজ ধ্বংস করা, মাইন বসানো এসব বন্ধ করা উচিত। বৈশ্বিক অর্থনীতিকে জিম্মি করা ঠিক হচ্ছে না। চীনের স্বার্থেই ইরানকে হরমুজ প্রণালী খুলে দিতে বলা উচিত। ইরানের সাথে কূটনৈতিক তৎপরতায় অগ্রগতির কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে কারণেই পাকিস্তানের অনুরোধে আপাতত সামরিক অভিযান প্রজেক্ট ফ্রিডম স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি। এদিকে টানা দ্বিতীয় দিনের মতো ইরানের বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ তুলেছে সংযুক্ত আরব আমিরাত। এবারও দায় অস্বীকার করেছে তেহরান। অন্যদিকে ইরানের কেশম দ্বীপে একটি গোয়েন্দা ড্রোন মোকাবেলার দাবি করেছে দেশটির প্রশাসন। হরমুজ প্রণালীতে আটকা পড়া বেসামরিক জাহাজগুলোয় প্রাণহানির শিকার কমপক্ষে 10 নাবিক। মঙ্গলবার হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে এই তথ্য জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে কোথায় এবং কোন দেশের নাগরিকদের মৃত্যু হয়েছে বিস্তারিত জানাননি। রুবিও জানান, গুরুত্বপূর্ণ জলপথে 87 দেশের কমপক্ষে 23,000 মানুষ আটকা পড়ে আছেন। তারা বিচ্ছিন্ন, ক্ষুধার্ত এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে রয়েছে। তাদের দুর্ভোগ লাঘবেই অঞ্চলটিতে নৌ অভিযান চালাতে চেয়েছে মার্কিন বাহিনী, এমন মন্তব্য করেন রুবিও। তিনি বলেন, জলপথটি দিয়ে জাহাজের নিরাপদ চলাচলের স্বাধীনতা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র। নিজ দেশের নাগরিকদের হত্যার পর হরমুজ প্রণালীর জাহাজগুলোকে টার্গেট করছে ইরান। সেখানে নাবিকরা তীব্র খাদ্য সংকট আর ঝুঁকির মধ্যে আছে। এরই মধ্যে কমপক্ষে 10 জন বেসামরিক নাবিক প্রাণ হারিয়েছেন। হরমুজ প্রণালীতে হামলার শিকার হয়েছে ফ্রান্সের একটি জাহাজ। এই দাবি করেছে ফরাসি শিপিং কোম্পানি CMA CGM। বুধবার তারা জানায়,
তাদের জাহাজ সান অ্যান্তোনিও মঙ্গলবার হরমুজ প্রণালী অতিক্রমের সময় হামলার শিকার হয়। এতে আহত হচ্ছে কয়েকজন নাবিক। বর্তমানে চিকিৎসা দেয়া হচ্ছে তাদের। নৌযানটি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে বলেও দাবি করে প্রতিষ্ঠানটি। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে এক বিবৃতিতে জানায় তারা। বলা হয়, জাহাজের ক্রুদের পাশে থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে। মাইন বহনকারী ডলফিন দিয়ে মার্কিন রণতরীতে হামলা চালাতে পারে ইরান। সাগরের তলদেশে এমন অদৃশ্য সৈন্য তৈরি করছে তেহরান। সম্প্রতি এক ইরানি কর্মকর্তার এমন দাবি ঘিরে এক প্রতিবেদন প্রকাশ করেছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। জানিয়ে শুরু হয়েছে তোলপাড়। অবশ্য মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর দাবি, এতটা সক্ষমতা নেই ইরানের। বিশ্ব রাজনীতির হটস্পট এখন হরমুজ প্রণালী। গুরুত্বপূর্ণ এই জলপথে নিজেদের কর্তৃত্ব ধরে রাখতে এবার কল্পনাতীত এক পরিকল্পনা এঁটেছে ইরান। ব্যবহার করছে নীল জলরাশির অদৃশ্য সেনাদের। সমুদ্রের সবচেয়ে বন্ধুসুলভ প্রাণী ডলফিনকেই এবারে আত্মঘাতী বানিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহারের জন্য প্রস্তুত করছে ইরান। দেয়া হচ্ছে বিশেষ প্রশিক্ষণ, যার মাধ্যমে ডলফিনগুলো দিয়ে মাইন বহন করে মার্কিন রণতরীতে নেওয়া হচ্ছে হামলার প্রস্তুতি। আশ্চর্যজনক হলেও এমন তথ্য উঠে এসেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে। ইরানের কর্মকর্তাদের বরাতে এমনটা দাবি করে সংবাদ মাধ্যমটি। এ নিয়ে প্রশ্ন করা হলে তা সরাসরি উড়িয়ে দেয় ট্রাম্প প্রশাসন। আমি এমন আত্মঘাতী ডলফিনের কথা শুনিনি। যুক্তরাষ্ট্রের কাছে কামিকাজে ডলফিন আছে কিনা তা আমি নিশ্চিত বা অস্বীকার করতে পারি না, তবে এটুকু বলতে পারি ইরানের নেই। 2000 সালে রাশিয়ার কাছ থেকে বেশ কিছু প্রশিক্ষিত ডলফিন কিনেছিল ইরান। যদিও বয়সজনিত কারণে এই সময়ে এসে সেই ডলফিনগুলো অভিযানে ব্যবহারের সম্ভাবনা একেবারেই কম। সাধারণত পানির নিচে থাকা মাইন খুঁজে বের করতে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় ডলফিনদের। ইতিহাস বলছে, সামরিক বাহিনীর জন্য প্রাণীর ব্যবহার নতুন নয়। বন্দর পাহারা দিতে ডলফিন ব্যবহার করে থাকে রাশিয়া। এমনকি অনুপ্রবেশকারী ধরতে সীমান্তে রাজহাঁস পালনের নজিরও রয়েছে জার্মানির। প্রাচীন যুগে সংবাদ আদান প্রদানে গুপ্তচর হিসেবে ছিল কবুতর ব্যবহারের চলও। ইরানে একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহত হয়েছে অর্ধশত মানুষ। মঙ্গলবার রাজধানী তেহরানের আরগাভান শপিং সেন্টারে হয় এই দুর্ঘটনা। এতে নিহত হয়েছে কমপক্ষে 8 জন, আহত আরও 40 জন। বুধবার এই তথ্য নিশ্চিত করেছে তেহরানের জরুরি বিভাগ। ফায়ার সার্ভিস জানিয়েছে, ভবনটির দেয়ালের বাইরের আবরণটি দাহ্য হওয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। কালো ধোঁয়ায় ছেয়ে যায় গোটা এলাকা। আগুন নিয়ন্ত্রণে আনাও বেশ কঠিন হয়ে পড়ে। তবে কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলো তা এখনো নিশ্চিত নয়। শুরু হয়েছে তদন্ত। কাতারের আকাশ সীমার কাছে জরুরি সংকেত পাঠিয়ে অদৃশ্য হয়ে গেল একটি মার্কিন সামরিক বিমান। মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল KC-135 মডেলের রিফুয়েলিং বিমানটি। এরপর পারস্য উপসাগরের আকাশে কার্যক্রম চালানোর সময় হয় এই ঘটনা। ফ্লাইট ডেটা অনুযায়ী জরুরি সংকেত পাঠানোর আগে বিমানটি আকাশে বেশ কয়েকবার চক্কর দেয়। ফলে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির শিকার হয়েছিল মার্কিন বিমান বাহিনীর উড়োযানটি। তবে জিপিএস জ্যামিং বা সিগন্যাল বিঘ্নের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ওয়াশিংটন। দুদিনের যুদ্ধবিরতি কার্যকরের আগে ইউক্রেনে ব্যাপক ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। নিহত কমপক্ষে 27 জন। ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার জাপোরিঝিয়া শহর। হামলার টার্গেট হয়েছে আবাসিক ভবন সহ বেশ কিছু স্থান। অগ্নিকাণ্ডের শিকার স্থানীয় একটি ব্যবসা প্রতিষ্ঠান। শহরটিতে প্রাণ গেছে কমপক্ষে 12 জনের। আশপাশের কয়েকটি শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মস্কো। পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেনও। নিহত কমপক্ষে 7 জন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয়কে স্মরণ করতে আগামী 8 ও 9 মে যুদ্ধবিরতি ঘোষণা করেছে মস্কো, যা মঙ্গলবার মধ্যরাত থেকেই মেনে চলার আহ্বান জানিয়েছিল কিয়েভ। রাশিয়ায় ফ্লেমিঙ্গো মিসাইল ছুড়েছে ইউক্রেন। মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামে হামলার একটি ভিডিও শেয়ার করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মূলত স্থল থেকে উৎক্ষেপণযোগ্য একটি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র FP-5 ফ্লেমিঙ্গো, যা ইউক্রেনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি। মিসাইলটিতে 1000 কেজির বেশি ওজনের বিস্ফোরক বহন করা যায়। ঘন্টায় 950 কিলোমিটার গতিতে লক্ষ্যবস্তুর দিকে ছুটতে পারে ফ্লেমিঙ্গো মিসাইল। গেল বছরই ইউক্রেনের সমর ভান্ডারে যুক্ত হয় ক্ষেপণাস্ত্রটি। এর আগেও এটি দিয়ে রাশিয়ায় হামলা চালানো হয়েছে। হান্টা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার ব্যবস্থা করবে স্পেন। মঙ্গলবার দেশটির পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। এর আগে সোমবার আর্জেন্টিনা থেকে ক্যানারি দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে রওনা হয়ে পথিমধ্যে কেপ ভার্দে উপকূলে নোঙর করে একটি ডাচ প্রমোত্তরী। জাহাজটির যাত্রীদের মাঝে ছড়িয়ে পড়েছিল এই হান্টা ভাইরাস। বিরল এই ভাইরাসের সংক্রমণে মৃত্যু হয় 3 জনের। সংক্রমণ ছড়ায় আরও 7 জনের শরীরে।
কেপ ভার্দেতে কোয়ারেন্টাইনে রাখা হয় তাদের। বেশ কয়েকজন যাত্রীকে আশ্রয় দেয় দক্ষিণ আফ্রিকা সরকার। স্পেন শাসিত ক্যানারি দ্বীপপুঞ্জে বাকি যাত্রীদের রোগ শনাক্ত ও চিকিৎসা মিলবে। বিশেষজ্ঞরা বলছেন মারাত্মক সংক্রমণ ঘটাতে পারে বিরল এই হান্টা ভাইরাস। সাধারণত ইঁদুরের লালা বা মলমূত্রের সংস্পর্শে এই ভাইরাস ছড়ায়। চীনে একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ২৬ জন নিহত হয়েছেন, দগ্ধ আরও ৬১ জন। সোমবার বিকেলে হেনান প্রদেশের একটি কারখানায় এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পর ঘটনাস্থলের আশেপাশের এলাকা থেকে সবাইকে দ্রুত সরিয়ে নেওয়া হয়। উদ্ধার কাজে অংশ নেন প্রায় ৫০০ কর্মী। সেখানে দুটি গান পাউডারের গুদাম থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের বেগ পেতে হয়। ঝুঁকি নিয়ে চালিয়ে যাওয়া হয় অভিযান। ভবনের ভেতর আটকা পড়াদের খুঁজতে ব্যবহৃত হয় রোবটও। নিখোঁজদের দ্রুত খুঁজে বের করার পাশাপাশি আহতদের চিকিৎসা নিশ্চিতের নির্দেশ দিয়েছে প্রশাসন। পুলিশ জানিয়েছে খতিয়ে দেখা হচ্ছে বিস্ফোরণের কারণ, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সংশ্লিষ্টদের। ইরান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে এক পাতার সমঝোতা স্মারক সইয়ের আলোচনা প্রায় শেষ পর্যায়ে। হোয়াইট হাউস সূত্রের বরাত দিয়ে একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে ৪৮ ঘন্টার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে তেহরানের জবাব পাওয়ার আশা করছে ওয়াশিংটন। খসড়া সমঝোতায় বলা হয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখার প্রতিশ্রুতি দেবে ইরান। ৫ বছর পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিতের প্রস্তাব দিয়েছে তেহরান। তবে ওয়াশিংটন বলছে ২০ বছর, ১২ থেকে ১৫ বছরের একটি সম্ভাব্য সময়সীমা নিয়ে আলোচনা চলছে। খসড়ায় বলা হয়েছে পারমাণবিক অস্ত্র তৈরি না করার অঙ্গীকার করবে ইরান। একই সঙ্গে কঠোর আন্তর্জাতিক তদারকির আওতায় থাকবে। যে কোনো সময় ইরানের স্থাপনায় আকস্মিক পরিদর্শন করতে পারবেন জাতিসংঘের পরিদর্শকরা। বিনিময়ে ইরানের উপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা ধাপে ধাপে প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে জব্দকৃত কয়েকশো কোটি ডলার ছাড় দেবে। এছাড়া হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের উপর আরোপিত বিধিনিষেধও তুলে নেওয়ার প্রস্তাব রয়েছে। সমঝোতা স্মারক অনুযায়ী যুদ্ধবন্ধের ঘোষণা দেওয়ার পর শুরু হবে ৩০ দিনের নিবিড় আলোচনা। এই সময়ে পারমাণবিক কর্মসূচি সীমিত করা, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে একটি পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করা হবে। ইসলামাবাদ অথবা জেনেভায় আলোচনা হতে পারে। তবে এই সমঝোতার অনেক শর্তই চূড়ান্ত চুক্তির উপর নির্ভরশীল। আলোচনা ব্যর্থ হলে আবারও সামরিক উত্তেজনা বা অবরোধ ফেরার আশঙ্কা রয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিশ্লেষকরা বলছেন যুদ্ধবিরতির একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হলেও স্থায়ী সমাধান পেতে এখনো অনেক পথ বাকি। চুক্তিটি শেষ পর্যন্ত বাস্তবায়ন হয় কিনা তা নির্ভর করছে আলোচনার উপরই। হরমুজ প্রণালীর আকাশ যখন যুদ্ধের কালো মেঘে ঢাকা, তখন শান্তির খোঁজে চীনের বেইজিং এ দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর সঙ্গে বৈঠকে বসলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠকের শুরুতেই চীনকে ইরানের অন্যতম বিশ্বস্ত বন্ধু হিসেবে অভিহিত করেন আব্বাস আরাগচি। বর্তমান সংকটময় পরিস্থিতিতে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করার আশা ব্যক্ত করেন তিনি। আলোচনায় ইরানের পক্ষ থেকে জানানো হয় কোনো অন্যায় শর্ত মেনে নেওয়া হবে না। আরাগচি বলেন, আমরা আলোচনায় স্বার্থ রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করব। ইরান শুধু একটি ন্যায্য চুক্তিতেই সায় দেবে। বৈঠকে পারস্য উপসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা ফেরানোর ওপর জোর দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ইরান ও যুক্তরাষ্ট্রকে যত দ্রুত সম্ভব হরমুজ প্রণালী খুলে দেওয়ার আহ্বান জানান তিনি। বিশ্ব অর্থনীতির জন্য এই নৌপথের গুরুত্ব তুলে ধরে ওয়াং ই বলেন, চীন মনে করে অবিলম্বে যুদ্ধ সম্পূর্ণ বন্ধ করা জরুরি। শত্রুতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আলোচনার মাধ্যমে সংকট সমাধানই এখন একমাত্র পথ। বর্তমান পরিস্থিতিতে রাশিয়ার পিটার্সবার্গের পর চীন সফরেও যুদ্ধের বিরুদ্ধে কূটনৈতিক সমর্থন আদায়ের চেষ্টা করেছেন আরাগচি। আগামী সপ্তাহে বেইজিং সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঝেজিয়াং ইন্টারন্যাশনাল স্টাডিজ ইউনিভার্সিটির ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজ অন দ্য মেডিটেরিয়ান রিমের ডিন মা জিয়াওলিন বলেছেন, এই মুহূর্তে অত্যন্ত কঠিন সময়ের মধ্যে রয়েছে ইরান ও আমেরিকা। সংঘাত নিরসনে চীনের মধ্যস্থতা প্রত্যাশা করছে ইরান, কারণ চীনের সঙ্গে ইরান ও আমেরিকার সুসম্পর্ক রয়েছে। বিশ্বের মোট জ্বালানি তেলের 20% পরিবহন হয় হরমুজ প্রণালী দিয়ে। গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর এই রুট বন্ধ করে দেয় ইরান। ফলে বিশ্বজুড়ে জ্বালানি ও সারের দাম আকাশচুম্বী হয়ে পড়ে এবং বিশ্বমন্দার আশঙ্কা দেখা দেয়। এপ্রিলে যুদ্ধবিরতি কার্যকর হলেও ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। এতে যুদ্ধবিরতির মধ্যে নতুন করে উত্তেজনা ছড়ায়।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের সঙ্গে চুক্তির পথে বড় ধরনের অগ্রগতি হয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় এই শান্তি প্রক্রিয়া এগিয়ে চলছে। বেইজিংয়ে শি জিনপিং ও ডোনাল্ড ট্রাম্পের আসন্ন শীর্ষ বৈঠকেও বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। এখন দেখার বিষয়, চীনের ট্রাম্পের আসন্ন সফর মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তির সুবাতাস বইয়ে দিতে পারে কিনা। যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাবে গোটা মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। সেই হামলা কতটা আগ্রাসী ছিল, এবার সেই তথ্যই সামনে এনেছে মার্কিন খ্যাতনামা গণমাধ্যম CNN। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, এক ইরাকেই মার্কিন স্থাপনা লক্ষ্য করে 600-র বেশি হামলা চালিয়েছে ইরান। যাতে পরিষ্কার মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলো গুড়িয়ে দেওয়ার ব্যাপারে কতটা আগ্রাসী ছিল ইরান ও তাদের সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলো। এর আগে যুদ্ধের সময় ইরাকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কথা জানিয়েছিল CNN। সে সময় বাগদাদে মার্কিন দূতাবাস, ডিপ্লোম্যাটিক সাপোর্ট সেন্টার এবং এরিবেলের কনসুলেটে ইরানের হামলার খবর জানা গিয়েছিল। এবার সেই হামলা কতটা ভয়াবহ ছিল তাই সামনে আনলো CNN। বর্তমানে যুদ্ধবিরতি কার্যকর থাকায় নতুন করে কোনো হামলা না হলেও বাগদাদের মার্কিন দূতাবাস জানিয়েছে, ইরানের সঙ্গে সংশ্লিষ্ট ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলো এখনও যুক্তরাষ্ট্রের নাগরিক ও স্বার্থ সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুর উপর নতুন হামলার পরিকল্পনা করছে। এসব হামলার সম্ভাব্য এলাকা হিসেবে পুরো ইরাককে উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে, ইরাকি সরকারের কিছু অংশ এখনও এসব সশস্ত্র গোষ্ঠীকে রাজনৈতিক, আর্থিক এবং কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সহায়তা দিয়ে যাচ্ছে। এই অবস্থায় ভবিষ্যতে সম্ভাব্য আক্রমণ এড়াতে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জায়েদিকে ইরান সমর্থিত মিলিশিয়াদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে মার্কিন কর্মকর্তারা। জানিয়ে ওই জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেন, ইরাকি নেতারা বেশ ভালো করেই জানে যুক্তরাষ্ট্র কি চায়। আমরা এখন কথার চেয়ে কাজ দেখতে চাই। এই অবস্থার পরিবর্তন শুরু হতে পারে যদি রাষ্ট্রের প্রতিষ্ঠান থেকে এসব সন্ত্রাসী গোষ্ঠীকে বের করে দেওয়া হয়, সরকারি বাজেট থেকে তাদের অর্থায়ন বন্ধ করা হয় এবং মিলিশিয়া সদস্যদের বেতন দেওয়া বন্ধ করা হয়। এদিকে ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এ সময় তিনি মধ্যপ্রাচ্য থেকে সামরিক হুমকি সরিয়ে নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে পেজেশকিয়ান বলেন, কেউ আমাদের আত্মসমর্পণ করাতে পারবে না, শিয়া মতাবলম্বীদের জোর করে বাধ্য করা যাবে না। এদিকে ইরানের সামরিক অভিযান এপিক ফিউরি সমাপ্তির ঘোষণা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মূলত প্রেসিডেন্টের একক ক্ষমতায় 60 দিন সামরিক অভিযান চালানোর কংগ্রেসের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন, যে কারণে ওয়ার পাওয়ার্স অ্যাক্ট এর কঠোর সমালোচনাও করেছেন রুবিও। তিনি বলেন, এটি শতভাগ অসাংবিধানিক। তা সত্ত্বেও কংগ্রেসের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আমরা এর কিছু ধারা বা উপাদানের প্রতি শ্রদ্ধাশীল থেকেছি এবং তা মেনে চলেছি। উত্তর কোরিয়ার ভবিষ্যৎ রাজনীতির মঞ্চে এক নতুন নক্ষত্র কিম জুয়াই। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের কন্যা জুয়াইয়ের বয়স মাত্র 13 বছর। বিবিসির একটি প্রতিবেদন বলছে, এই কিশোরীর পোশাকের ধরন ও ফ্যাশন এবং বাহ্যিক অবয়ব একটি মেসেজ বহন করে, আর সেই মেসেজ হলো তিনিই হতে যাচ্ছেন কিমের উত্তরসূরি। 2022 সালের নভেম্বরে একটি বিশালাকার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সামনে সাদা প্যাডেড জ্যাকেট আর কালো ট্রাউজারে প্রথম দেখা গিয়েছিল জুয়াইকে। তখন তার বয়স ছিল মাত্র 9 বছর। বিবিসি বলছে, সেই থেকে আজ অবধি তার প্রতিটি উপস্থিতি হয়েছে সুপরিকল্পিত এবং আভিজাত্যে ভরপুর। বিশ্লেষকদের মতে জুয়াইয়ের পোশাক নির্বাচন কেবল শৌখিনতা নয়, বরং এক গভীর রাজনৈতিক কৌশলের অংশ। শেজং ইনস্টিটিউটের উপপরিচালক চেয়ং শেয়ং চাং বিবিসিকে বলেন, যেহেতু জুয়াইয়ে এখনও খুব অল্প বয়সী, তাই তার তারুণ্য ঢাকতে তাকে তার মায়ের মতো পোশাক পরানো হচ্ছে। মাঝে মধ্যেই তাকে তার বাবার মতো কালো লেদার জ্যাকেট বা ট্রেঞ্চ কোট পরে জনসম্মুখে দেখা যায়। এটিকে বলা হয় ইমেজ রেপ্লিকেশন বা অনুকরণ। উত্তর কোরিয়ার রাজনীতিতে পূর্বসূরিদের অনুকরণ করা একটি পুরনো কৌশল, যেমনটি কিম জং উন নিজে তার দাদা কিম ইল সুং এর মতো পোশাক ও চুলে স্টাইল করে শুরু করেছিলেন। সাধারণ উত্তর কোরীয়দের জন্য যেখানে পশ্চিমা পোশাক বা বিলাসিতা নিষিদ্ধ, সেখানে জুয়াইকে $1,900 মূল্যের ক্রিশ্চিয়ান ডিওর জ্যাকেট বা দামি পশমি কোট পরতে দেখা যায়। এটি মূলত সাধারণ জনগণের চেয়ে কিম পরিবারের ঈশ্বরতুল্য সামাজিক মর্যাদাকে আলাদা করে দেখানোর একটি কৌশল। চেয়ং বলেন, জুয়াইকে পাশ্চাত্য নকশার পোশাক পরানোর মাধ্যমে বোঝানো হচ্ছে সাধারণ বাসিন্দাদের চেয়ে তার সামাজিক অবস্থান উঁচু অবস্থানে।
বিবিসি বলছে, রাষ্ট্রীয় প্রচারণায় জু আয়েকে যেভাবে উপস্থাপন করা হচ্ছে তাতে তিনি দেশটির তরুণ প্রজন্মের কাছে এক প্রকার ফ্যাশন আইকন হয়ে উঠেছেন। পিয়ংইয়ং এর প্রভাবশালী পরিবারগুলোর মধ্যে এখন দামি সুগন্ধি, সানগ্লাস এবং জু আয়ের মতো লেদার কোট পরার প্রবণতা বাড়ছে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা এবং অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন কিম জং উন তার এই কন্যাকেই নিজের উত্তরসূরি হিসেবে প্রস্তুত করছেন। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র থেকে শুরু করে সামরিক কুচকাওয়াজ সবখানেই বাবার পাশে জুয়ায়ের উপস্থিতি সেই জল্পনাকেই আরও জোরালো করছে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।